শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে, ধ্বনিল 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 রে শুভ জাগরণ গীত। শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে, ধ্বনিল 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 রে শুভ জাগরণ গীত। অরুণ রুচি আসনে চরণ তব রাজে, মোর হৃদয় কমল বিকশিত। ধ্বনিল 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 রে শুভ্র জাগরণ গীত। শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে, ধ্বনিল 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 রে শুভ জাগরণ গীত। গ্রহণ কর তারে তিমির পর পারে, গ্রহণ কর তারে তিমির পর পারে, বিমল তর পূর্ণ কর, বিমল তর পূর্ণ কর পরশ হরষিত। ধ্বনিল 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 রে শুভ জাগরণ গীত। শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে, ধ্বনিল 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 রে শুভ জাগরণ গীত। স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা যাত্রার সময় জাহাজে করে যাচ্ছেন এবং নিজের অভিজ্ঞতার কথা বলছেন। এই তো গেল উপরের কথা। নিচে মহাভয় জেমস আর মেরি চড়া। জেমস আর মেরি হচ্ছে বোধহয় জাহাজের নাম। পূর্বে দামোদর নদ কলকাতার 30 মাইল উত্তরে গঙ্গার এসে পড়ত, এখন কালের বিচিত্র গতিতে 31 মাইলের উপর দক্ষিণে এসে হাজির। প্রায় 6 মাইল নিচে রূপনারায়ণ জল ঢালছেন। মণিকাঞ্চন যোগে তারা তো হুড়মুড়িয়ে আসুন, কিন্তু এই কাদা ধোয়েকে, কাজেই রাশি রাশি বালি, যে স্তূপে কখনো এখানে কখনো ওখানে একটু শক্ত কখনো বা নরম হচ্ছেন, সে ভয়ের সীমা কী? দিন রাত তার মাপযোগ হচ্ছে, একটু অন্যমনস্ক হলেই দিন কত মাপযোগ ভুললেই জাহাজের সর্বনাশ। সে চড়ায় ছুতে না ছুতেই অমনি উল্টে ফেলা, না হয় সোজাসুজি গ্রাস। এমনও হয়েছে মস্ত্র ত্রিশূল 3 ত্রিশূল জাহাজ লাগাবার 8 ঘন্টা বাদেই খালি একটু মাস্তুল মাত্র জেগে রইলেন, মানে গঙ্গার ওই চড়াবালিতে ঢুকে গেছে। এই চড়া দামোদর রূপনারায়ণের মুখেই বটেন। দামোদর এখন সাঁওতালি গাঁয়ে তত রাজি নন। জাহাজ স্টিমার প্রভৃতি চাটনি রকমে নিচ্ছেন। 1877 খ্রিস্টাব্দে কলকাতা থেকে কাউন্টি অফ স্টার্লিং নামক এক জাহাজে 1444 টন গম বোঝাই নিয়ে যাচ্ছিল। ওই বিকট চড়ায় যেমন লাগা, আর তার 8 মিনিটের মধ্যেই খোঁজখবর নেই পাই। দেখুন, 8 মিনিটের মধ্যে 1444 টন গমের জাহাজ উদাও, ওই তলায় ঢুকে গেছে চড়াবাড়িতে। 1874 খ্রিস্টাব্দে 2024 টন বোঝাই একটি স্টিমারের
2 মিনিটের মধ্যে ওই দশা হয়। কি কাণ্ড! হ্যাঁ, চবাড়িতে অত বড় বড় জাহাজ সব ঢুকে যাচ্ছে। ধন্য মা তোমার মুখ, আমরা যে ভালো ভালো পেরিয়ে এসেছি, তোমাকে প্রণাম জানাই। মা মানে গঙ্গা। তুরানন্দ ভায়া বললেন, মশাই, পাঁচ পাঁঠা মানা উচিত মাকে। আমিও বলি তথাস্তু। একদিন কেন ভায়া, প্রত্যহ। পাঁঠা মানা মানে ওই মানত করে না, বলি বলি দেবো সেই। তুরানন্দ বলল যে এইসব পেরোবার সময় মাকে ওই মানত করা দরকার, পাঁঠা। তো একদিন করতে বলেছেন তুরানন্দ, স্বামীজি বলছেন একদিন নয়, রোজ করো, রোজ পাঁঠা মাকে মানত করো। পরদিন তুরানন্দ ভাই আবার জিজ্ঞাসা করেন, মশাই তার কি হলো? সেদিন আর জবাব দিলুম না। তারপর দিন আবার জিজ্ঞাসা করতেই খাবার সময় তুরানন্দ ভাইকে দেখিয়ে দিলাম পাঁঠা মানার দৌড়টা কত দূর চলছে। ভায়া কিছু বিস্মিত হয়ে বললেন, ও তো আপনি খাচ্ছেনই, মানে পাঁঠার মাংস তো খাচ্ছেন জাহাজে। তখন অনেক যত্ন করে বোঝাতে হলো যে গঙ্গাহীন দেশে নাকি কলকাতার এক ছেলে শ্বশুরবাড়ি যায়। সেখানে খাবার সময় চারিদিকে ঢাকঢোল হাজির, আর শাশুড়ির বেজায় জেদ, আগে একটু দুধ খাও। জামাই ঠাউরালে বুঝি দেশাচার। দুধের বাটিতে যেই চুমুকটি দেওয়া, অমনি চারিদিক থেকে ঢাকঢোল বেজে ওঠা। তখন তার শাশুড়ি আনন্দাশ্রু পরিপূরিতা হয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন জামাইকে, বাবা তুমি আজ পুত্রের কাজ করলে। তোমার পেটে গঙ্গা জল আছে, আর দুধের মধ্যে ছিল তোমার শ্বশুরের অস্থি গুঁড়ো। শুনুন সব কিরাম সব লোকাচার। এই স্বামীজির সঙ্গ না করলে এইসব খবর পেতাম না। তোমার পেটে আছে গঙ্গা জল আছে, মানে কলকাতা থেকে এসছে, পূর্ববঙ্গে গেছে, আর দুধের মধ্যে ছিল তোমার শ্বশুরের অস্থি গুঁড়ো, মানে দুধের সঙ্গে অস্থি গুঁড়ো গঙ্গার সঙ্গে মিশে গিয়ে শ্বশুর উদ্ধার হয়ে গেল। শ্বশুর গঙ্গা পেলেন। অতএব অতএব হে ভাই, আমি কলকাতার মানুষ, জাহাজে পাঁঠার চচ্চড়ি ছড়াছড়ি, ক্রমাগত মা গঙ্গায় পাঁঠা চড়ছে। বলছি আমি তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি, কলকাতা থেকে, শুধু আমার পেটে প্রচুর গঙ্গা জল। এবার প্রতিদিন সেই গঙ্গা জলে মায়ের গঙ্গা জলের মধ্যে মায়ের পাঁঠা চড়ছে। তুমি কিছুমাত্র চিন্তিত হো না ভায়া, যে গম্ভীর প্রকৃতির বক্তৃতা তা দিলাম কোথায় কোথায় দাঁড়ালো বোঝা গেল না। এবার আসছে জাহাজের কথা। আচ্ছা, একটু একটু করে বলি স্বামীজির কথাগুলো। জাহাজের কথাটা পরের অধ্যায় বলবো।